চুমুকে। সুপ্রিয় দর্শক, ঈদের এই সময়টাকে আরও উপভোগময় করার জন্য কিন্তু পাশে থাকতে হয় মজার একজন মানুষ। আর তাই তো আজ অতিথি হিসেবে যাকে উপস্থিত রেখেছি তিনি একে তো অনেক মাল্টি ট্যালেন্টেড, পাশাপাশি তিনি অনেক মজার একজন মানুষ। তিনি কথা যেমনভাবে সুন্দরভাবে উপস্থাপন করেন, তেমনি তার মডেলিং জগতে, তার উপস্থাপনার জগতে এবং স্পেশালি অভিনয় জগতে বেশ দারুণভাবে কাজ করছেন। এবং রিসেন্টলি তার কিছু মিউজিক ভিডিও এসেছে যেটা আমরা এখন উপভোগ করছি। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের স্টুডিওতে জনপ্রিয় অভিনেতা, মডেল এবং উপস্থাপক ইমতুর রাতেশকে। ঈদ মোবারক এবং সেই সাথে অনেক অনেক শুভেচ্ছা কিছু স্পেশাল কাজ নিয়ে। কেমন আছেন? ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এটিএন বাংলা দর্শকদেরকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সুন্দরভাবে ঈদ উদযাপন করছেন। আমিও ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। যেটি বলছিলাম দর্শকদের, আপনি মজার একজন মানুষ, কারণ আপনি কাজ করেন খুব এন্টারটেইনড ওয়েতে এবং একে তো আপনি কাজটাও দর্শকদের ভালোভাবে দিচ্ছেন এবং আপনি কাজগুলো খুব এনার্জেটিক ওয়েতে করেন। এটা আমি যদিও আগেরবার প্রশ্ন করেছিলাম এত এনার্জির রহস্য কি, জেনে ফেলেছি। এখন জানতে চাই যে রিসেন্ট যে গানগুলো দর্শকদেরকে উপহার দিয়েছেন মিউজিক ভিডিও, সেগুলো তো বেশ ব্যাপকভাবে জনপ্রিয়তা পাচ্ছে, ঈদের সকলে এটা শুনছে। কেমন কাজগুলো করা হয়েছে, পেছনের গল্পগুলো শুনতে চাই। কাজের সার্থকতা ওখানে, যখন দর্শকরা সেটা দেখেন তাদের দেখার সুযোগ করে দেওয়ার দায়িত্ব তো চ্যানেলের, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে কাজটা ঠিক মতো করা। ভীষণ ভালো লাগছে। যেমন আজকে এটিএন বাংলার ঈদের এই বিশেষ আয়োজনে, চায়ের চুমুকের বিশেষ ঈদ আয়োজনে আমি অতিথি, সেটাও আমার আনন্দের একটা কারণ। তো সর্বোপরি আমার এবার ঈদের সিঙ্গেল নাটকগুলো, আমার নিজের উপস্থাপনায় টেলিভিশন শোগুলো এবং আমার উপস্থিতিতে অতিথি হয়ে যে টিভি শোগুলো, সব কিছু মিলিয়ে আমি নিজেই এবার দর্শক হিসেবে উপভোগ করছি। আচ্ছা, বেশ। যেহেতু কুরবানি ঈদ, তাহলে এবার ঈদে আপনি গরু নাকি ছাগল? আমি তো বরাবরের মতোই গাধা। আচ্ছা, আসলে প্রশ্ন হচ্ছে কোনটি কিনেছেন? বাবা মা এখনো আছেন আলহামদুলিল্লাহ, এখনো অবধি আমরা পারিবারিকভাবেই ঈদ উদযাপন করি, তো পারিবারিকভাবেই একটা গরু কেনা হয়েছে। আর খাসির ভক্ত আমাদের ফ্যামিলিতে কেউ নেই, স্পেশালি আমার সহধর্মিণীও খাসি পছন্দ করে না। আচ্ছা, কখনো গরুর হাটে যাওয়া হয়েছে? হ্যাঁ। লাস্ট কবে গিয়েছেন, এই ঈদে নাকি গত ঈদে? না, লাস্ট গিয়েছিও বেশ আগে, ওটা আমি ঈদের শো করতেই গিয়েছিলাম, শুটিং এ। কোরবানির হাট নামে একটা শো করতে। কি দুই পাখি মেরেছেন? শুটিং করতে গিয়েছেন, গরু কিনে নিয়ে এসেছেন? না, এখনো আমি ওই আগের কথাটা শেষ করিনি। আমার এখনো বাবা লোকজনকে নিয়ে যায়, লোকজনকে নিয়ে গিয়ে উনি নিজে পছন্দ করেন, নিজেই গরু কেনেন, আমরা শুধু কোরবানির দিন উপস্থিত থাকি। আর ছোটবেলার ঈদ সবসময়, সেটা রোজার ঈদ হোক অথবা কোরবানি, ওটা অন্যরকম একটা অনুভূতি। ছোটবেলায় যেতাম বাবার সাথে, গরুর ওই যে পেছনে থাপ্পড় দিয়ে দিয়ে গরু দেখতাম, তারপর একটা গরু কিনতাম। বাবা অনেক চালাক থাকতো, বাবা আমাকে দিয়ে সুন্দর মতো গাড়ি নিয়ে চলে যেত, আমি গরু নিয়ে এই 5 মাইল 6 মাইল বাড়িতে যেতাম। ওই এক্সাইটমেন্টটা আমি মিস করি অনেক। আর এবার তো এটা, আপনি যত বড় হবেন, ঈদের আনন্দ কিন্তু ছোটদের জন্য, বড়দের জন্য শুধু দায়িত্ব। আর ঈদে তো, কোরবানি ঈদে তো দায়িত্ববোধ থাকেই। তো যেহেতু হাটে যাওয়া হয় না এখন, যেহেতু কাজের ব্যস্ততা, সময় পেলে নিশ্চয়ই যেতেন। মেবি না, মানে একটা মিডিয়া পার্সন হিসেবে, একটা পাবলিক পার্সোনালিটি হিসেবে পাবলিক প্লেসে যাওয়াটা একটু কঠিন আমাদের জন্য। তো দায়িত্ববোধের জায়গা থেকে মাংস কাটাতে হেল্প, কিংবা আত্মীয় স্বজনের বাসায় গরুর মাংস পাঠানো, কুরবানি মাংস পাঠানো, সেটা কি হয়েছে? হ্যাঁ, হয়েছে। এনজয় কতটা করেন? না, সম্পর্ক হিসেবে আমিও তো আত্মীয় আমার বাবার, তো বাবা আমাকে মাংস দিয়ে দেয়, আমি ওটা ঢাকায় আমার বাসায় নিয়ে আসি, তো আত্মীয়র বাসায় নিয়ে আসা হলো না। এখন কিন্তু আপনি পুরোদমে কাজ করছেন, মিউজিক ভিডিওগুলো দিচ্ছেন এবং স্পেশালি যেটা হয়েছে, নতুন প্রজন্মরা কিন্তু আপনার সাথে কাজ করছে, জমিয়ে কাজ করছে এবং আপনার কাজের জার্নিটা বেশ বহুদিনের। আপনার কাজের জার্নি থেকে তাদের যে নতুন এসে আপনার মতো এক্সপিরিয়েন্স একজনের সাথে কাজ করছে, এটা আপনার কাছে কেমন লাগে এবং তাদের জন্য এটা কতটা অপরচুনিটির জায়গা ক্রিয়েট করে? একটা সময় তো আমিও নতুন ছিলাম, একসময় আপনিও নতুন ছিলেন। তো নতুনদের মাঝে আমি সবসময় নিজেকে খুঁজে পাই। কেরিয়ার ওরিয়েন্টেড বা যারা কেরিয়ার নিয়ে অনেক বেশি কনসার্ন, যারা ভিউ নিয়ে কনসার্ন, নিজের জনপ্রিয়তা ধরে রাখার ব্যাপারে কনসার্ন, ওদের মধ্যে অনেকেই নতুনদের সাথে কাজ কম করেন। উইথ ডিউ রেসপেক্ট, এটা প্রত্যেকের পার্সোনাল চয়েস। কেরিয়ার সবার আগে হবে, এটাই স্বাভাবিক। আমার কাছে নতুনদের সুযোগ দেওয়াটাকে আমি প্রায়োরিটি দেই এবং নতুনদের নিয়ে আমি কখনো অবজেক্ট করেছি এরকম কোনো প্রোডাকশন হাউস বলতে পারবে না। তাদের সাথে কাজ করার একটা ভিন্ন অভিজ্ঞতা হয়, তারা ভীষণ পছন্দ করে, যেহেতু আমি অনেক হেল্পিং, আমি ওদের ধরিয়ে দেই যেভাবে করো, ওটা ওরা খুব এনজয় করে, ওদের এনজয় করাটা আমি এনজয় করি। বাহ, এবং শেখার জায়গা থেকেও হয়তো বা নতুনদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়, তারা তো শিখছে আপনাদের কাছ থেকে। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার মোরা ছাত্র। সো আমরা প্রত্যেকেই কারো না কারো চোখে ছাত্র। ডেফিনেটলি। আমরা শুনেছি যে আপনি ঈদে সালামি দেন। দিতে হয়। ছোটবেলায় যেহেতু নামাজে গেলে জুতা চুরি হওয়ার একটা ব্যাপার থাকতো, এই কারণে আপনি জুতা পরতেন না, ইজ ইট ট্রু?
না, এরকম কোনো ওরকম ঘটনা ছিল না কি আপনার ব্যাপারটা। লাইফে ঘটেছে? ঈদের পোশাক নিয়ে একটা মজার ঘটনা আছে। আমার বাবা সবসময় আমাদের সাইজের চেয়ে একটু বড় সাইজ কিনে দিতেন। তো কেন? ওটা কেন আমি জানতাম না, পরে যেটা বুঝার পরে বছর পরা যায়। কারণ ওই সময় বাচ্চাদের গ্রোথ অনেক দ্রুত হয়, তো আমরা দীর্ঘ সময় যাতে পড়তে পারি, কারণ কাপড়টা তো ভালো। আমি তো ঈদে পড়েছি, পরবর্তী হয়তো একটা বিয়ের প্রোগ্রামে পরবো বা আরেকটা সুন্নাতে খাতনা বা কিছু একটাতে পরবো আমি, তো বাবা ওভাবেই কিনে দিতেন। তো বাবা একবার আমাকে সাফারি স্যুট কিনে দিয়েছেন, তো ট্রায়াল দেওয়াচ্ছেন, তো দেওয়ার সময় বলছেন যে ঈদে যখন সুন্দর মেয়ে দেখবি তাই কলারটা কীভাবে নাড়াবি। তো আমি ঈদে যখন সালামি পেলাম, সালামির টাকায় মানে ওই যে মজার মজার ছোট ছোট চকলেট খাবার এগুলো কিনতে যায় না, তা আমি আমার বাসার মোড়ে গেছি, একটা মেয়ে যাচ্ছে, মেয়েটার হাতে কি ছিল আমার মনে নাই, আমার শুধু মনে আছে আমার বাবা বলেছে মেয়ে দেখলে কলার নাড়াবি। তা আমি এটাকে দেখে আমি কলার নাড়াইছি, তারপর গিয়ে দৌড়ে গিয়ে বাবাকে বলছি, বাবা বাবা আমি তোমার কথা রাখছি। বাবা বললো কি হয়েছে? আমি বললাম একটা মেয়েকে দেখছি কলার কলার নাড়ছি। বাবা বলছেন কাজটা করছোস কি, মেয়ে রাগ করে নাই? আপনি তো দেখে নাই, আপনি তো বলেন নাই যে ও দেখা অবস্থায় করতে। বলে তাহলে তো তোর এটা লস প্রজেক্ট হয়ে গেল। এবার একটু ঈদ উপলক্ষে স্পেশালি আপনি তো গুনগুন করে মাঝে মাঝে গান, তো এবারে আমাদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে একটা গান শোনাতে হবে। আজকে যেহেতু ফান্ডে, মানে ঈদ মানেই তো আনন্দ, আমি একটা নোয়াখালীর একটা ফানি গান করি। ইটস নট ফানি, বাট নোয়াখালীর গান তো, আঞ্চলিক গান তো একটু মজারই হয়। যদিও আমি চাটগায়া গানে অনেক বেশি কমফোর্টেবল, তারপরে নোয়াখালী গানটা করি। আঙ্গবাড়ি নোয়াখালী ডিস্ট্রিক্ট কইছে হেনি, আনের বাড়ি দাগন ভুইয়া আন্নেরে আইসিনি, বাইসা বালায় আসেননি, ও বাইসা বালায় আসেননি। সন্ধ্যে তরে রকেটে যাই আঙ্গ মানুষের হাইছে, ফাতালপুরে নোয়াখাইলা রে হনুমানে দেখছে। এই কথালাই আঙ্গরে ভাই, হে কথালাই আঙ্গরে ভাই, বেগুনে কয় জাফানি, বালায় আসেননি, ও বাইসা বালায় আসেননি। বাহ, মজার। কিন্তু আসলে আমি ওটা বুঝতে পারিনি, হয়তো বা যারা নোয়াখালী আছে, যেটা আমাদের বাড়ি নোয়াখালী ডিস্ট্রিক্ট হয়েছে ফেনী, আপনার বাড়ি দাগনভূঞা, আপনাকে আমি চিনি, ভাই সাহেব ভালা আসেননি। আচ্ছা, একটু একটু বুঝছিলাম, কিন্তু পুরোটা আসলে মনে হচ্ছিল যে হয়তো বা অন্য কোনো ওয়ার্ড ইউজ করছেন কিনা, বা আসলে খুব সন্ধ্যের তরে রকেটে যাই আঙ্গ মানুষের হাইছে, মানে রকেটে করে চাঁদের দেশে গিয়ে ওই নোয়াখাইলাদেরকে ওখানে পাইছে। পাতালপুরে নোয়াখাইলারে হনুমানে দেখছে, মানে সাধারণত বলা হয় জাপানি যারা, ওরা পৃথিবীর সব প্রান্তেই থাকে, তো নোয়াখালীর লোকজনকেও চাঁদে দেখেছে, পাতালপুরে দেখেছে, এজন্য ওদেরকেও জাপানি বলে। গানে এই কথাটাই বলা হয়েছে। খুব মজার, মানে খুব রিয়েলিস্টিক কথা ইউজ, মিনিংফুল কথা ইউজ করা হয়েছে। আচ্ছা, আমরা কিন্তু আরেকটা আপনার একটা ট্যালেন্ট সম্পর্কে জানি, যে আপনি একজন ভালো রাঁধুনি। তো বাসায় কতটুকু রান্না করা হয়? গরু মাংস কি আপনি রান্না করেন? আমি রেস্টুরেন্টে চাকরি করি না, বাসাতেই রাঁধি অথবা কুকিং শোতে রাঁধি। হ্যাঁ, কুকিং শোতেও রান্না করেন, সেটা জানি, কিন্তু বাসায় কি গরু মাংস রান্না করার দায়িত্বটা আপনার উপরে থাকে? বাসায় মানে কি ধরনের রান্না করা? ইউজুয়ালি হ্যাঁ, আমি বলি, আমি আমার ওয়াইফ, আমরা দুজনই তো থাকি, আর আমার 3টা বিড়াল পার্সিয়ান। আমরা দুজনই প্রচণ্ড খাদ্য সচেতন এবং আমরা খুব গতানুগতিক খাবারগুলো কম খাই। আমরা ফাইবার জাতীয় খাবার খাই, লাল আটা জাতীয় খাবার খাই, তো যার কারণে ভালো খাবারটাকে আমাদের কাছে বিষের মতো মনে হয়। তো আমি যেহেতু অনেক বন্ধু পাগল, আমি সপ্তাহে বা 2 সপ্তাহে একটা পার্টি করি বাসায়, ওই দিন আমার দায়িত্ব থাকে রান্না করার। সো শুধু বিফ না, শুরু থেকে শেষ অবধি যা যা আছে সব আমি প্রিপেয়ার করি, আমি বাজার করি, আমি নিজেই রান্না করি। বাহ, মজা। ইটস কোয়াইট টাফ, একটু কঠিন, কিন্তু আমি করি। তো বাজার যখন করতে চান, তখন কি একদম সুপার শপে যাওয়া হয় নাকি লোকাল যে বাজার? আমি মিক্স বাজার করি, ফ্রেশ মাংস, মাছ, ভেজিটেবল এগুলো আমি বাজারে গিয়ে নিজে করি, আর বাদবাকি যেগুলো ওগুলো সব অনলাইন থেকে নেওয়া হয়। আচ্ছা, যখন বাজারে যান, পরিচিত তো অবশ্যই ফ্যান ফলোয়ার্স থাকে। আমি মাস্ক পরা থাকি, চশমা পরা থাকি, তারপরেও আমার ভয়েসের কারণে অনেকে আমাকে চিনতে পারে। এমন কোনো মজার স্টোরি আছে? না, ওরকম কিছু নেই। আমার যেটা হয়, ইউজুয়ালি টাকা নিতে চায় না, মানে এটা আমাকে খুব বিব্রত করে, কারণ সেটা কিন্তু তার রুজি, তার পেশা। ও আমাকে অনেক এক্সাইটমেন্টে হয়তো আমার টাকা নিতে চায় না, ওটা কিন্তু ওর ব্যবসায়িক ক্ষতি, ওটা আমি পছন্দ করি না আর কি। আপনি তো অনেক লাইভ শো করেন, উপস্থাপনা করেন, এমন কোনো লাইভ শোতে হয়েছে যে এমন একটা কথা বলেছেন যেটাকে আমরা বলি স্লিপ অফ টাং, বলে ফেলেছেন, তারপর সেটা কভার আপ করেছেন? প্রচুর। একটু শেয়ার করতে হবে, যেমন একটু যদি উদাহরণ দিয়ে বলেন তাহলে একটু মজাদার হয়। না, ওভাবে মনে দেখেন, মানে আপনি যে কাজটা করছেন উপস্থাপনা, আপনার অসংখ্য এরকম স্মৃতি আছে, জিজ্ঞেস করলে কিন্তু একটা বলতে পারবেন না। দ্যাটস অলসো ট্রু। হ্যাঁ, তো
মানে উপস্থাপকের কাজ হচ্ছে জিনিসটা উপস্থাপন করা। তার মানে হচ্ছে একটা বাজে জিনিসকে আপনি চাইলে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, সুন্দর জিনিসকে বাজেভাবে উপস্থাপন করতে পারেন। তো আমার ক্ষেত্রে হয়েছে এরকম যে আমি হয়তো একটা শব্দ ভুল বলেছি বা একজনের নামটা ভুল বলেছি বা তার টাইটেলটা ভুল বলেছি, ওটা আমি অনেক সুন্দর করে মানে ম্যানেজ করে ফেলি আর কি। যে আপনি তো অমুক চ্যানেলে কাজ করেন না, বলছেন না, আমি তো জানি আপনি ওখানে কাজ করেন না, টেস্ট করে দেখলাম আপনি জানেন কিনা, এরকম আর কি। বাহ, আপনার নামটা ইমতুর আতিশ, খুব ফেমাস একটা নাম, কারণ আপনি ফেমাস, কাজ করছেন পুরো দমে। এই মাছটা খাওয়া হয়নি কখনো। নামে কখন আপনার নামের বিকৃত কেউ ঘটিয়েছে কিনা, তখন আপনার অনুভূতি কি কাজ করে? আমার কলিগরাই তো, আমার অপু বিশ্বাস তো আমাকে ইমতু রশিদ বলে, রাতিশ বলেই না। অনেকে ইমতুকে অন্তু বলে, ইন্টু বলে, কি বলার আছে তাদের বলে। উদ্দেশ্যে? নাম বলি আমার নাম ইমতু, ভুল করলে মাইর দিব কিন্তু, এভাবে বলি। আর আমি তো সবসময় ম্যাক্সিমাম আমার ইভেন্টে আমি বলি যে আমার নাম ইমতু, মনে রাখবেন কিন্তু, যাতে এই ভুলটা না করে। ঈদের ড্রেস আপের ক্ষেত্রে যেটা হয়, ছেলেদের পাঞ্জাবির পাশাপাশি শুজ তারা ক্যারি করে, মোস্ট ইম্পর্টেন্ট যেটা তারা ডেফিনেটলি ক্যারি করা উচিত সেটা পারফিউম। আপনিও নিশ্চয়ই করেন। এমন কখন হয়েছে যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, মানুষ আগে থেকে বুঝতে পেরেছে ইমতুর আতিশ আসছে? না, এটা হবার স্পেসিফিক কোনো পারফিউম? এটা হবার সম্ভাবনা খুবই কম, কারণ আমার পারফিউমের ব্যাপারে আমি খুব চুজি। এখনো আমি যেটা পারফিউমটা দিয়ে আছি আপনার সামনে ডানহিল, তো ওই ক্ষেত্রে একটা মানুষ আমার সাথে না মিশলে তো জানবে না যে পারফিউমটা ইমতুর। সেকেন্ড টাইম শুনলে বুঝবে এটা ইমতুর, হঠাৎ শুনলে বুঝবে না এটা ইমতুর। এই ঈদে যেহেতু 3টা গান এসেছে, এর মধ্যে অবশ্যই আপনারও কিছু স্পেশাল গান আছে, 3টার মধ্যে একটু ভালো লাগা আর একটু বেশি, কোন গানটি? এবার 3টা গান রিলিজ হচ্ছে, এর মধ্যে একটা আমি কক্সবাজারে করেছি অন্য অপসরার সাথে। এই গানটা অনেক সিনেম্যাটিক হয়েছে, আমার এই গানটা খুব ভালো লেগেছে। এই মিউজিক ভিডিও ট্রেন্ড যেটা এখন চলছে এবং পাশাপাশি এআই এর যে ব্যবহারটা চলছে, এই বিষয়গুলো কেমন মনে হয়? এআই দিয়ে যেভাবে মুভি বানানো যাচ্ছে, নাটক বানানো যাচ্ছে, ভিডিও মেকিং হচ্ছে এবং গানও হচ্ছে, এবং সেম টু সেম মানুষের ভয়েসটাও আমরা যতদূর দেখেছি কাজ, এআই যে আপডেট ভার্সনটা, সেম টু সেম ভয়েসও তারা কনভার্ট করতে পারছে। এখন তো এআই এর কি মনে হয় দূরত্ব কত দূর? মানে আমি তো হচ্ছে অনেক কাজ জানি, আমি না হয় কোনোভাবে সার্ভাইভ করতে পারবো। যারা শুধু উপস্থাপনা জানে, যারা শুধু অভিনয় জানে, যারা শুধু গানটা জানে, তারা কি করবে আমি এটা ভাবছি। এবং এআই আমাদের ডেইলি জীবনে এত বেশি কার্যকরভাবে ওদের উপস্থিতিটা জানিয়ে দিচ্ছে, ওটাই বলছি। সেক্ষেত্রে মানে আমি ভবিষ্যতে আমাদের এই লাইফস্টাইলটা নিয়েই সন্দিহান, এই লাইফস্টাইল থাকবে না আমাদের। ইভেন আমি অবাক হয়ে যাবেন, মানে আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে চ্যাট জিপিটি আমাকে ওষুধ টষুধ সব লিখে দিচ্ছে অসুখ হলে, তো ডাক্তারের কাজ কি? ডাক্তার ভুল করতে পারে, চ্যাট জিপিটি তো ভুল করবে না, কারণ ও পুরো সায়েন্সটা যেভাবে ফলো করা আছে পুস্তকে, ও ওটাই ফলো করবে। এআই কি কখনো আমাদেরকে রিপ্লেস করতে পারবে মনে হয়? মানে দিন শেষে মানুষটাই প্রাসঙ্গিক। দেখেন, মানব জাতি বিদ্যুৎ আবিষ্কার করেছে কবে? হয়তো 200-250 বছর আগে হার্ডলি, অথচ মানব জীবনের ইতিহাস হচ্ছে 6.5 লক্ষ বছরেরও বেশি। তার মানে মানুষ বিদ্যুৎ আবিষ্কার করেছে অনেক পরে। আমরা অনেক লাকি মানুষ হিসেবে যে আমরা আধুনিক সভ্যতায় জন্ম নিয়েছি। কিন্তু আপনি দেখেন 250 বছরে এই বিদ্যুৎ আবিষ্কারের পরে প্রযুক্তি কত উন্নত হয়ে গেছে, এবং বর্তমানে আমরা এআই নিয়ে ভাবছি। আমি আমার জীবদ্দশায় কখনো ভাবিনি যে আমি এরকম এআই দেখবো। এগুলো কল্পকাহিনী সিনেমায় দেখেছি, আমরা রোবট সিনেমায় দেখেছি, কিন্তু এখন জাপান, চায়না, আমেরিকাতে রোবটরা খাবার সার্ভ করছে, তেল পাম্পে কাজ করছে। হাইওয়েতে যখন অ্যাক্সিডেন্ট হয় তখন 2টো রোবট কিন্তু সারাক্ষণ এরকম পতাকা নিয়ে নাড়ে, মানুষ দাঁড়াতে হচ্ছে না। তার মানে কিছু কিছু জায়গায় কিন্তু মানুষের চাকরি চলে যাচ্ছে। এটা আরও ভয়াবহ হবে সামনে। তো এখন থেকে যেমন যারা আগে বিবিএ পড়তো ওদেরকে এখন মানুষ সাজেস্ট করছে তুমি এআই নিয়ে পড়ালেখা করো, তুমি সোশ্যাল মার্কেটিং নিয়ে, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল যে আমাদের ফেসবুকিং, এগুলো নিয়ে মার্কেটিং নিয়ে পড়ালেখা করো। তার মানে আমাদের পেশাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না, এগুলো আরও চেঞ্জ হয়ে যাবে সামনে। তো আমরা মানবজাতি এমন, আগে ঝড়েও আমরা টিকেছিলাম, বজ্রপাতেও টিকেছিলাম, এখন আমরা বিল্ডিং বানিয়ে টিকে আছি। তো আমরা অ্যাডপ্ট করে ফেলবো, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা, এবং ঈদে তো স্পেশালি আপনাকে অনেকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য, এমন কোনো স্পেসিফিক মানুষ আছে বা কেউ আছেন কিনা যার ফোন ধরতে চান না? না, ফ্যামিলি ফ্রেন্ড ছাড়া আমি কারো ফোন ধরিও না, কারণ পেশাগত জায়গা থেকে আমি আপনাকে উইশ করব, ওটা টেক্সট আকারে উইশ করবো। এখন তো টেক্সট কপি পেস্ট কালচার চলে এসেছে। বা আমি আমার এআইকে বলবো আমাকে এটা সুন্দর করে পোস্টার বানিয়ে দাও, আমি এরকম পাঞ্জাবি পড়তে চাই, পাঞ্জাবি এই পাশেই থাকবে, ও আমাকে ওভাবে বানিয়ে দেবে, আমি ওটা সবার ইনবক্সে পাঠিয়ে দেবো। সেও হয়তো পাল্টা আমাকে একটা এআই ছবি পাঠাবে ঈদ মোবারক। এখন ওটাই কালচার। আর আমার লাইফে ওরকম নাই যাকে আমি ঘৃণা করি বা ওর ফোন ধরবো না, ওরকম কেউ নাই। সবাইকেই ভালোবাসেন আপনি? ভালো না বাসা মানে তো ঘৃণা করা না।
আপনি একজনকে ঘৃণা করেন না এটার মানে এই নয় যে আপনি ওকে ভালোবাসেন, আপনি একজনকে ভালোবাসেন এর মানে এই নয় যে ওকে আপনি ঘৃণা করেন না। মানে যার যতটুকু পাওনা দেই, যে ভালোবাসা চায় পায় ওটা দেব, যে কিছুই পায় না ওকে ওভাবেই রাখবো। আচ্ছা, ইমতু তো অনেক ট্যালেন্ট, কিন্তু যদি বলি ইমতু তার লাইফে 3টা জিনিস রিমুভ করতে চায় এবং সে করতে পারবে চাইলে, তাহলে কোন 3টা জিনিস আপনি রিমুভ করতে চাইবেন? কিচ্ছু রিমুভ করব না। আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আল্লাহ যা দিয়েছেন, যা ভেজাল দিয়েছেন ওটাও বুঝে দিয়েছেন, আমার যা ভালো দিয়েছেন তা বুঝে দিয়েছেন। আমি আমার জীবনটা উপভোগ করি, আমি আমার ক্রাইসিস উপভোগ করি, আমি আমার অসুস্থতা উপভোগ করি, আমি আমার আনন্দ উপভোগ করি। জীবন উদ্দেশ্যই হচ্ছে উপভোগ করা। আমার লাইফের পারপাস হচ্ছে মানুষকে হাসি খুশি রাখা, নিজে হাসি খুশি থাকা। আর প্রত্যেকটা মানুষের জীবনে তার পারপাসটা খুঁজে বের করাটা খুব জরুরি। আচ্ছা, শেষ একটি প্রশ্ন। ইমতু তো সকলেরই পছন্দের, কিন্তু ইমতুর পছন্দের কে এবং আইডল হিসেবে কে? আইডল হিসেবে আমাদের নবী মোহাম্মদ আছেন, প্রাক্তন যারা আমাদের দেশ চালিয়েছেন। আমি প্রত্যেককে অনেক পছন্দ করি, তাদের প্রত্যেকের কাছ থেকে ভালো জিনিসগুলো শেখার চেষ্টা করি। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল থেকে শুরু করে আমাদের সাহিত্যিক যারা আছেন, দার্শনিক যারা আছেন, প্রত্যেকের ভালো জিনিসগুলো আমি নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। চমৎকার একটা আড্ডা হয়েছে, ধন্যবাদ। শুভকামনা রইল, ভালো থাকবেন এবং আপকামিং আরও কিছু নতুন কাজ চাই আপনার কাছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কামনা পূর্ণ হোক, আরও ভালো কাজ নিয়ে আপনাদের মাঝেই থাকতে চাই। এবং এটিএন বাংলার প্রত্যেক দর্শক, আপনাদের জন্যই আসলে এটিএন বাংলার এই দীর্ঘ এটিএন বাংলার জমজমাট সব আয়োজনগুলো, এই বর্ণাঢ্য আয়োজন দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাকে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ঈদ মোবারক। আপনাকেও ঈদ মোবারক। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বের নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে যাবার আগে আবারও ঈদ মোবারক। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।